তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 58 নম্বর ক্লাস। তো 58 নম্বর ক্লাসের আজকে প্রথম প্রশ্ন হচ্ছে 1896 সালে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে সভাপতি কে ছিলেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো মনে রাখবে 1896 সালে কলকাতায় যে কংগ্রেসের অধিবেশনটি হয়েছিল সেই অধিবেশনে সভাপতি ছিলেন হচ্ছে রহিমউদ্দৌলা সাহানি, অপশান বি। তো 1896 সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবারের মতো বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। এরপরে কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন রহমতুল্লাহ এম সায়নী। গানটি গেয়েছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। গানটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি 1874 সালে। আর গানটি 1882 সালে বাংলা উপন্যাস আনন্দ মঠে প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো তোমরা প্রশ্ন বলার সাথে সাথেই চটপট করে যে লাইভ কমেন্ট আছে সেখানে তোমরা অ্যান্সার করো, তাহলে তোমাদের ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে এবং এটা টেস্টও হয়ে যাবে একটা তোমাদের। তো অপশন হচ্ছে অ্যানি বেসান্ট, বিজি তিলক, মতিলাল নেহেরু নাকি মদন মোহন মালব্য। তো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, মদন মোহন মালব্য। তো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় পূর্বে কেন্দ্রীয় হিন্দু কলেজ নামে পরিচিত ছিল। এটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। এটি 1916 সালে অ্যানি বেসান্টের সহযোগিতায় মদন মোহন মালব্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আর মদন মোহন মালব্য মহামনা নামেও পরিচিত ছিলেন। তাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছিল। আর তিনি সর্বভারতীয় সেবা সমিতি নামে একটি স্কাউটিং অনুপ্রাণিত সংগঠনও শুরু করেছিলেন। ভালো করে মনে রাখবে পয়েন্টগুলি। নেক্সট প্রশ্ন, কুকটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? তোমরা কমেন্টে অ্যান্সার করতে থাকো। অপশন হচ্ছে হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড নাকি নাগাল্যান্ড। সঠিক অ্যান্সার হয়ে যাবে এই কুকটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি হচ্ছে হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত, অপশন এ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থাৎ ইপিজেড এর কার্যাবলীর সূত্রপাত ঘটে কোথায়? অপশন হচ্ছে ফলতা, কাকদ্বীপ, হলদিয়া নাকি রায়চকে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, ফলতাতে। তো রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলি একটি দেশের বিশেষায়িত এলাকা যেখানে এফডিআই এবং নতুন ব্যবসা আকর্ষণের আশায় শুল্ক বাদ দেওয়া হয়। এশিয়ার প্রথম ইপিজেড 1965 সালে কান্ডালায় স্থাপিত হয়েছিল। পরের প্রশ্ন, রেড ডাটা বুক কে প্রকাশ করে? তোমরা চ্যাটে অ্যান্সার করতে থাকো। অপশন হচ্ছে ডাব্লিউডাব্লিউএফ, আইইউসিএন, আইবিডাব্লিউএল নাকি কেউই নট। তো মনে রাখবে রেড ডাটা বুক প্রকাশ করে হচ্ছে আইইউসিএন, অপশন বি। তো রেড ডাটা বুক আইইউসিএন, যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এর দ্বারা প্রকাশিত হয়। রেড ডাটা বুকের মধ্যে রয়েছে বিপন্ন প্রজাতিগুলির সম্পূর্ণ তালিকা। পরের প্রশ্ন, ভিনিগার আসলে কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তোমরা এটা কমেন্টে অ্যান্সার করতে থাকো তোমরা। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, অ্যাসিটিক অ্যাসিড। তো ভিনিগার আসলে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো ভিনিগার অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলের মিশ্রণে তৈরি করা হয়। আর অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। চিনি বা ইথানলকে গাজন প্রক্রিয়ার মাধ্যমে এই অ্যাসিটিক অ্যাসিড তৈরি করা হয়। পরের প্রশ্ন, মন্ট্রিয়াল প্রোটোকলের প্রধান লক্ষ্য কী ছিল? খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তোমরা লাইভ কমেন্টে অ্যান্সার করতে থাকো। অপশন হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, জীব বৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তন নাকি ওজোন স্তর রক্ষা। তো মনে রাখবে মন্ট্রিয়াল প্রোটোকলের প্রধান লক্ষ্য ছিল হচ্ছে
ওজোন স্তর রক্ষা করা, অপশন ডি। তো ওজোন স্তর রক্ষা ক্ষয়কারী পদার্থের ওপর মন্ট্রিয়াল প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা ওজোন স্তরকে রক্ষা করার জন্য ওজোন ক্ষয়ের জন্য দায়ী অসংখ্য পদার্থের উপাদান পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এটি 16 সেপ্টেম্বর 1947 তারিখে সম্মত হয় এবং 1 জানুয়ারি 1989 সালে কার্যকর হয়েছিল। পরের প্রশ্ন, অগ্নি প্রতিরোধক পোশাক তো কী দিয়ে তৈরি করা হয়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা লাইভ কমেন্টে অ্যান্সার করতে থাকো। অপশন হচ্ছে ক্যাডমিয়াম, অভ্র, সুতি কাপড় নাকি অ্যাসবেস্টস। তো কোনটা অগ্নি প্রতিরোধক পোশাক তৈরিতে ব্যবহার করা হয়? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অ্যাসবেস্টস। তো অ্যাসবেস্টস দিয়ে হচ্ছে অগ্নি প্রতিরোধক পোশাক তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতে গ্রহণযোগ্য শব্দ দূষণের মাত্রা কত ডেসিবেল হয়ে থাকে? ডিবি অর্থাৎ ডেসিবেল। অপশন হচ্ছে 40 থেকে 45, 75 থেকে 100, 15 থেকে 25 নাকি 16 থেকে 35। তোমরা কমেন্টে অ্যান্সার করতে থাকো। তো ভারতে গ্রহণযোগ্য শব্দ দূষণের মাত্রা হচ্ছে 40 থেকে 45 ডেসিবেল, অর্থাৎ 40 থেকে 45 ডেসিবেলের মধ্যে থাকতে হবে আওয়াজ। নেক্সট প্রশ্ন, দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটি কার লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অপশন হচ্ছে বিমল জালান, অমিতাভ ঘোষ, দীপক চোপড়া নাকি অনুরাগ মাথুর। তোমরা অ্যান্সার করতে থাকো। তো বলে দেই, অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, বিমল জালান। তো দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটি লিখেছেন হচ্ছে বিমল জালান। তো দ্য ফিউচার অফ ইন্ডিয়া লিখেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর বিমল জালান। তো বিমল জালান কে ছিলেন? তিনি ছিলেন প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর। আর তিনি 2003 থেকে 2009 সালের মধ্যে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসাবেও মনোনীত হয়েছিলেন। পরের প্রশ্ন, ব্ল্যাক প্যাগোডা কোন রাজ্যে অবস্থিত? এটা বারবার পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। অপশন হচ্ছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা নাকি রাজস্থান। তো মনে রাখবে ব্ল্যাক প্যাগোডা হচ্ছে এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তো কোণার্ক সূর্য মন্দিরই হচ্ছে ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত। আর ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় এই কোণার্ক সূর্য মন্দির বা ব্ল্যাক প্যাগোডা অবস্থিত। পরের প্রশ্ন, হিরোশিমাতে পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কী ছিল? তোমরা কমেন্টে অ্যান্সার করতে থাকো। অপশন হচ্ছে বিগ বয়, ফ্যাটম্যান, লিটল বয় নাকি থিন বয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো হিরোশিমাতে যে পারমাণবিক বোমাটা ফেলা হয়েছিল তার সাংকেতিক নাম ছিল হচ্ছে লিটল বয়, অপশন সি। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 6 আগস্ট 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরের উপর একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এই বোমার সাংকেতিক নাম ছিল লিটল বয়, যা একটি ইউরেনিয়াম বন্দুক সদৃশ বোমা ছিল। নেক্সট প্রশ্ন, এখানে তারিখটা মনে রাখবে, 6 আগস্ট 1945 সালে এই লিটল বয়টা জাপানের হিরোশিমাতে ফেলা হয়েছিল। আর তোমরা কমেন্টে জানাবে যে নাগাসাকিতে কত সালে যে বোমাটা ফেলা হয়েছিল, কত সালে নাগাসাকিতে, আর সেটা নাম কী ছিল, সেটার সাংকেতিক নাম কী ছিল, এটা তোমরা কমেন্টে জানাবে। পরের প্রশ্ন হচ্ছে ইউআইডিএআই এর পুরো নাম কি? ইউআইডিএআই তোমরা দেখেছো যে আধার কার্ডের উপরে লেখা থাকে যে ইউআইডিএআই। তো এই ইউআইডিএআই এর ফুল ফর্মটা কি? অ্যান্সার করতে থাকো তোমরা কমেন্টে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তো ইউআইডিএআই এর ফুল ফর্ম কি? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন, কোন দেশটি সার্কের সদস্য নয়? তোমাদের কালকেই মোট যে 8টি দেশ রয়েছে সার্কের, সেই নামগুলো তোমাদের পড়ানো হয়েছে। তো তোমরা নিশ্চয়ই যারা কালকের ক্লাসটা করেছো তারা অবশ্যই এটার অ্যান্সার করতে পারবে। তো তোমরা কমেন্টে অ্যান্সার করতে থাকো। অপশন হচ্ছে মায়ানমার, ভুটান, পাকিস্তান নাকি নেপাল। তো অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন এ, মায়ানমার। মায়ানমার হচ্ছে সার্কের সদস্য দেশ নয়। তো 2000 এর সাথে সাথে একটা জিনিস মনে রাখবে যে 2007 সালে 14তম বার্ষিক শীর্ষ সম্মেলনে
আফগানিস্তান সার্কের নতুন সদস্য হয়ে ওঠে, অর্থাৎ সার্কের নতুন সদস্যের নাম কি? আফগানিস্তান। তো আফগানিস্তান 2007 সালে সার্কে যোগ দিয়েছিল। পরের প্রশ্ন, ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন কোন ব্যক্তি? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, WBCS পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং বারবার পরীক্ষায় আসে। অপশন হচ্ছে দাদাভাই নরজি, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, সর্দার বল্লভভাই প্যাটেল নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো মনে রাখবে যে ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন হচ্ছে প্রথম দাদাভাই নরজি। তো দাদাভাই নরজি, যাকে আদর করে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যানও বলা হয়, তিনি ছিলেন এই ক্ষেত্রের একজন পথিকৃৎ। তিনি 1876 সালে জাতীয় আয়ের প্রথম খসড়া পেশ করেছিলেন। পরের প্রশ্ন, ISBN নম্বরে কটি সংখ্যা থাকে? তোমরা দেখবে বইয়ের বেশিরভাগই বইয়ের পেছনের দিকে এরকম জায়গায় এরকম একটা বক্স করা থাকে, এরকম বারকোড থাকে, আর বারকোডের নিচে একটি নাম্বার দেওয়া থাকে, যেটাকে বলা হয় ISBN নাম্বার। তো এই ISBN নাম্বারে মোট কতগুলি সংখ্যা বা কতগুলি ডিজিট থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। তো মনে রাখবে ISBN-এ মোট সংখ্যা থাকে হচ্ছে 13 ডিজিটের। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো একটি ISBN একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বুক নাম্বার। 2006 সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত ISBN-এর দৈর্ঘ্য ছিল 10 সংখ্যার, কিন্তু 1 জানুয়ারি 2007 থেকে তারা এখন সর্বদা 13টি সংখ্যা নিয়ে গঠিত। ISBN একটি নির্দিষ্ট গাণিতিক সূত্র ব্যবহার করে গণনা করা হয় এবং সংখ্যাটি যাচাই করার জন্য একটি চেক ডিজিট অন্তর্ভুক্ত করে। পরের প্রশ্ন, হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি কিসের সঙ্গে সম্পর্কিত? তোমরা কমেন্টে অ্যান্সার করতে থাকো। অপশন হচ্ছে সড়কপথ, রেলপথ, বিমানপথ নাকি সমুদ্রপথ। তো হীরক চতুর্ভুজ পরিকল্পনা এটা কিসের সাথে সম্পর্কিত? তো প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রেলপথ। হীরক চতুর্ভুজ পরিকল্পনা এটা হচ্ছে রেলপথের সাথে সম্পর্কিত। তো হীরা চতুর্ভুজ বা ডায়মন্ড চতুর্ভুজ হলো ভারতে একটি উচ্চ গতির রেল নেটওয়ার্ক স্থাপনের জন্য ভারতীয় রেলওয়ের একটি প্রকল্প। ডায়মন্ড চতুর্ভুজ ভারতের 4টি মেগা শহরকে সংযুক্ত করবে। দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাই গোল্ডেন চতুর্ভুজ হাইওয়ে সিস্টেমের অনুরূপী এটা কাজ করবে। নেক্সট প্রশ্ন, সেলিম আলী জাতীয় উদ্যানটি এটা কোথায় অবস্থিত? কমেন্টে অ্যান্সার করতে থাকো তোমরা। অপশন হচ্ছে রাজস্থান, কেরালা, উত্তরাখণ্ড নাকি জম্মু কাশ্মীর। তো মনে রাখবে সেলিম আলী জাতীয় উদ্যান এটা হচ্ছে জম্মু ও কাশ্মীরে অবস্থিত। অপশন ডি। তো সেলিম আলী জাতীয় উদ্যান জম্মু কাশ্মীর রাজ্যের শ্রীনগর জেলায় অবস্থিত একটি সুন্দর জায়গা। পার্কটি সিটি ফরেস্ট জাতীয় উদ্যান নামেও পরিচিত। এটা মনে রাখবে যে সেলিম আলী জাতীয় উদ্যান কী নামে পরিচিত? সিটি ফরেস্ট জাতীয় উদ্যান নামে পরিচিত। এটি বিখ্যাত ভারতীয় পক্ষীবিদ সেলিম আলী, যিনি ভারতের বিখ্যাত প্রকৃতিবিদ এবং পাখি পর্যবেক্ষক ছিলেন, তার সম্মানে এর নামকরণ করা হয়েছিল সেলিম আলী জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, অমর্ত্য সেন অর্থনীতিতে কত সালে নোবেল পেয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে যে অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1998 সালে। অপশন বি। পরের প্রশ্ন, ইটাই রোগের সৃষ্টি হয় কোনটির দূষণের ফলে? এটা বারবার পরীক্ষায় আসে, অনেকবার পরীক্ষা এসেছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অপশন হচ্ছে ক্যাডমিয়াম, ফসফেট, জল নাকি সবকটি। তো ইটাই রোগের সৃষ্টি হয় কিসের দূষণের ফলে? তো প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ক্যাডমিয়াম। তো ক্যাডমিয়াম দূষণের ফলে হচ্ছে ইটাই রোগ সৃষ্টি হয়। তো ইটাই রোগটি হচ্ছে ক্যাডমিয়ামের কারণে হয়। এই নামটি 1912 সালে জাপানের তোয়ামা প্রিফেকচারের স্থানীয়দের এই রোগটি হয়েছিল। পরের প্রশ্ন, নিচের কোন প্রাণীর মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়? তো অ্যান্সার করতে থাকো তোমরা কমেন্টে। অপশন হচ্ছে চিংড়ি, শামুক, আরশোলা নাকি সবগুলি। তো কোনটির মধ্যে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সবগুলি। কারণ চিংড়ি, শামুক, আরশোলা এগুলো সবগুলোর মধ্যেই হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়।
তো মুক্ত সংবহনতন্ত্র সাধারণত অমেরুদণ্ডী প্রাণী যেমন পোকামাকড়, চিংড়ি এবং বেশিরভাগ মোলাস্কাদের মধ্যে পাওয়া যায়। মোলাস্ক বলতে বোঝাচ্ছে এখানে শামুক জাতীয় প্রাণীদের, যেখানে হৃৎপিণ্ড সরাসরি অঙ্গগুলির সাথে একটি গহ্বরে রক্ত পাম্প করে এবং শরীরের চারপাশে রক্ত পরিবহনের জন্য কোনো স্বতন্ত্র শিরা বা ধমনী থাকে না। পরের প্রশ্ন, কোষের শক্তিঘর কোনটিকে বলা হয়? এটা তো তোমরা সবাই পারবে, তো অ্যান্সার করতে থাকো তোমরা কমেন্টে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন বি, মাইটোকন্ড্রিয়াকে। তো মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তো সবাত শ্বসনের তৃতীয় পর্যায়ে ক্রেবস চক্র এবং চতুর্থ পর্যায়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের বিক্রিয়া সমূহ মাইটোকন্ড্রিয়াতেই সংঘটিত হয়। এর মাধ্যমে এটিপি, যার অর্থ হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তো এর মাধ্যমে এটিপি অণু সংশ্লেষ করে, যা সকল শক্তির উৎস বলে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর বলা হয়। পরের প্রশ্ন, কমনওয়েলথের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এরকম প্রশ্ন। অপশন হচ্ছে লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস নাকি ঢাকা। তো মনে রাখবে কমনওয়েলথের সদর দপ্তর হচ্ছে লন্ডনে অবস্থিত, অপশন এ। পরের প্রশ্ন, WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটাও বারবার পরীক্ষায় আসে। অপশন হচ্ছে প্যারিস, জেনিভা, ঢাকা নাকি ফ্রান্সে। তো মনে রাখবে WHO এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভা শহরে অবস্থিত, অপশন বি। আর তোমরা কমেন্টে জানাবে যে এই WHO এটা কত সালে স্থাপিত হয়েছিল, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, নীল বিপ্লব কথাটি কিসের সাথে সম্পর্কিত? তোমরা কমেন্টে অ্যান্সার করতে থাকো। অপশন হচ্ছে মৎস্য উৎপাদন, দুগ্ধ উৎপাদন, তৈলবীজ উৎপাদন নাকি কোনোটিই নয়। তো নীল বিপ্লব কথাটি কিসের সাথে সম্পর্কিত? অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, মৎস্য উৎপাদন। তো নীল বিপ্লব কথাটি হচ্ছে মৎস্য উৎপাদনের সাথে সম্পর্কিত। তো নীল বিপ্লব মাছের উৎপাদনের সাথে সম্পর্কিত এবং মূল দৃষ্টিভঙ্গি হলো মাছের উৎপাদনশীলতা এবং জলজ চাষের স্থায়িত্ব বৃদ্ধি করা। নীল বিপ্লবের জনক বলা হয় হীরালাল চৌধুরীকে। এটা ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে যে নীল বিপ্লবের জনক কাকে বলা হয়। তো অ্যান্সার হবে হীরালাল চৌধুরীকে, এবং এটি 2015 সালে প্রস্তাবিত হয়েছিল। পরের প্রশ্ন, ভ্যালকানাইজেশন প্রক্রিয়ায় রবারকে কিসের সঙ্গে মিশিয়ে উত্তপ্ত করা হয়? ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও বারবার পরীক্ষায় আসে। তো অপশন হচ্ছে সালফার, কার্বন, সিলিকন নাকি জিঙ্ক। তো কোনটা অ্যান্সার হবে? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, সালফার। তো ভ্যালকানাইজেশন প্রক্রিয়ায় রবারকে সালফারের সাথে মিশিয়ে উত্তপ্ত করা হয়। তো ভ্যালকানাইজেশন রবার শিল্পে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা রাবার সামগ্রীর যান্ত্রিক বৈশিষ্ট্য এবং স্থায়িত্ব বাড়ায়। এটি ব্যাপকভাবে কাঁচা প্রাকৃতিক রাবার বা অন্যান্য পলিমার উপকরণ যেমন সিনথেটিক রবারকে আরও শক্তিশালী এবং বহুমুখী পণ্যে রূপান্তর করতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোগোতে কোন পশুর পরিচয় চিহ্ন রয়েছে? তোমরা কমেন্টে অ্যান্সার করতে থাকো। অপশন হচ্ছে সিংহ, বাঘ, প্যান্থার নাকি হাতি। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোগোতে কোন পশুর চিহ্ন রয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, বাঘ। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোগোতে বাঘের চিহ্ন রয়েছে। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সরকারের প্রতীক পাম গাছ নিয়ে গঠিত। বাঘ হলো আরবিআই এর প্রতীকে অবস্থিত প্রাণী। আরবিআই এর চিহ্নে একটি বাঘ এবং পাম গাছ রয়েছে। তোমরা দেখবে যে যে কোনো নোটের মধ্যে আরবিআই যে এরকম চিহ্ন থাকে, এরকম গোল একটা, এখানে একটি পাম গাছ এবং একটি বাঘের ছবি রয়েছে। তো প্রাথমিকভাবে আরবিআই এর প্রতীকে সিংহ এবং পাম গাছ ছিল, অর্থাৎ আগে আরবিআই এর প্রতীকে সিংহ এবং পাম গাছ ছিল, কিন্তু পরে বাঘকে সিংহ দ্বারা প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম স্টক মার্কেট কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, আহমেদাবাদ স্টক এক্সচেঞ্জ, কলকাতা স্টক এক্সচেঞ্জ নাকি হায়দ্রাবাদ স্টক এক্সচেঞ্জ। তো অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটা হচ্ছে ভারতের প্রাচীনতম স্টক মার্কেট। তো
তো 1875 সালে প্রতিষ্ঠিত বম্বে স্টক এক্সচেঞ্জ এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ এবং ভারতের আর্থিক ল্যান্ডস্কেপের ভিত্তিপ্রস্তর হিসেবে দাঁড়িয়েছে। নেক্সট প্রশ্ন, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম ভারতে কত সালে সূচনা করা হয়েছিল? অপশন হচ্ছে 1976, 78, 75 নাকি 2004। তো মনে রাখবে যে ফুড ফর ওয়ার্ক এই প্রোগ্রামটি 2004 সালে সূচনা করা হয়েছিল। তো ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম ভারতে 2004 সালে চালু হয়েছিল। এটি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম এর একটি উপাদান ছিল, যা পরে মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি, যেটা NREGS হিসাবে পরিবর্তিত হয়েছিল পরের প্রশ্ন, কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? এটা তো আমাদের আগেও পড়ানো হয়েছিল এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা SSC, WBCS, PSC যে কোনো পরীক্ষায় বারবার পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা। তো ভালো করে মনে রাখবে যে কাপড় কাচার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। এটা ভালো করে মনে রাখবে। আর ইস্ট, যেটা আমরা ইস্ট ইউজ করি, যেটা আমরা পাউরুটি তৈরিতে ব্যবহার করি ইস্ট, আর সেটার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আর যেটা কাপড় কাচা সোডা, আর সেটার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম শুধু কার্বনেট, সেটা হচ্ছে কাপড় কাচা সোডা। আর সোডিয়াম বাইকার্বনেট এটা হচ্ছে ইস্ট। এ দুটো ভালো করে মনে রাখবে, পরীক্ষায় বারবার আসে এই দুটোই। তো সোডিয়াম কার্বনেট ওয়াশিং সোডা, সোডা অ্যাশ এবং সোডা স্ফটিক নামেও পরিচিত। এর সংকেত হচ্ছে Na2CO3। Na2CO3 এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের সংকেত। আর সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হচ্ছে NaHCO3। এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সংকেত। আর Na2CO3 এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের সংকেত। এই দুটো সংকেতই ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, বুলেট প্রুফ জ্যাকেটে নিম্নের কোনটি ব্যবহার করা হয়? অপশন হচ্ছে নাইলন 66, টেরিলিন, কেভলার নাকি লেক্সাস। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে যে বুলেট প্রুফ জ্যাকেটে হচ্ছে কেভলার ব্যবহার করা হয়। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, কেভলার। তো কেভলার হলো একটি পলিমারিক উপাদান যা সাধারণত বুলেট প্রুফ জ্যাকেট তৈরিতে ব্যবহৃত হয়। কেভলার হলো একটি উচ্চ শক্তির সিনথেটিক ফাইবার যা হালকা ওজনের এবং এর ব্যতিক্রমী শক্তি এবং প্রভাব প্রতিরোধের জন্য পরিচিত। পরের প্রশ্ন, বরফে ঢাকা ঘেপান লেক এটা কোন রাজ্যে অবস্থিত? পরীক্ষায় আসতে পারে তোমাদের এরকম প্রশ্ন। অপশন হচ্ছে সিকিম, মেঘালয়, হিমাচল প্রদেশ নাকি মণিপুরে। তো কোথায় ঘেপান লেক অবস্থিত? তো মনে রাখবে ঘেপান লেক হচ্ছে এটা হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। অপশন সি। পরের প্রশ্ন, নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? এটাও তোমাদের আগেও পড়ানো হয়েছিল। তো তোমরা অ্যান্সার করতে পারবে, কমেন্টে অ্যান্সার করতে থাকো কোন অপশনটা সঠিক হবে এখানে। অপশন হচ্ছে নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন, নাইট্রিক অক্সাইড নাকি কার্বন ডাইঅক্সাইড। তো লাফিং গ্যাস নামে পরিচিত হচ্ছে নাইট্রাস অক্সাইড। অপশন এ। পরের প্রশ্ন, দ্য লাইট অফ এশিয়া বইটি কে লিখেছিলেন? অপশন হচ্ছে জয়রাম রমেশ, চেতন ভগত, মনোজ ত্রিপাঠী নাকি ভুবন সাহা। তো দ্য লাইট অফ এশিয়া বইটি লিখেছিলেন হচ্ছে জয়রাম রমেশ। অপশন এ। তোমরা কমেন্টে জানাবে যে এই জয়রাম রমেশ তিনি কে ছিলেন, এটা তোমরা কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, তাৎক্ষণিক শক্তির জন্য একজন অ্যাথলিটকে কি দেওয়া উচিত? অর্থাৎ তাকে এখনই শক্তির প্রয়োজন, একজন অ্যাথলিট যে দৌড়বে তাকে কি দেওয়া উচিত? শর্করা, ভিটামিন, প্রোটিন নাকি স্নেহ পদার্থ, কোনটা দেওয়া উচিত? তো তাৎক্ষণিক শক্তির জন্য একজন অ্যাথলিটকে দেওয়া উচিত হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। নেক্সট প্রশ্ন, মহাবীর কোথায় দেহত্যাগ করেছিলেন? এটাও বারবার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরাও কমেন্টে অ্যান্সার করতে থাকো। অপশন হচ্ছে লুম্বিনী, বৈশালী, কুশীনগর নাকি পাবাপুরী। তো কোথায় মহাবীর দেহত্যাগ করেছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে এটা অপশন ডি, পাবাপুরীতে হচ্ছে মহাবীর দেহত্যাগ করেন। তো 468 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহের নিকট পাবাপুরীতে 72 বছর বয়সে মহাবীর জৈন দেহত্যাগ করেছিলেন। নেক্সট প্রশ্ন,
বিভূতিভূষণ অভয়ারণ্য এটা কোথায় অবস্থিত? অপশন হচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা নাকি দক্ষিণ 24 পরগনা। তো কোনটা অ্যান্সার হবে এখানে? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, উত্তর 24 পরগনাতে হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য অবস্থিত। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশন কোন ভাইসরয়ের সময়কালে গঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে তোমাদের। অপশন হচ্ছে লর্ড কার্জন, রিপন, ওয়েলেসলি নাকি লর্ড মিও। তো কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে? তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, লর্ড কার্জন। তো লর্ড কার্জনই হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত করেছিল। তো ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন ভারতের ভাইসরয় লর্ড কার্জনের নির্দেশে 1902 সালে নিযুক্ত একটি সংস্থা ছিল, যা ভারতের বিশ্ববিদ্যালয় শিক্ষায় সংস্কারের জন্য সুপারিশ করার উদ্দেশ্য ছিল। নেক্সট প্রশ্ন, ফিউজ তারের উপাদান কী? অর্থাৎ ফিউজ তার যে আমরা ব্যবহার করি সেটা কোন ধাতু মিশিয়ে তৈরি করা হয়? এটা বারবার পরীক্ষায় আসে। তো ফিউজ তারের উপাদান হচ্ছে টিন এবং লেড। তো টিন এবং লেড এই দুটি ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? তোমরা কমেন্টে অ্যান্সার করতে থাকো। তো অপশন হচ্ছে চেন্নাই, কটক, বেঙ্গালুরু নাকি দেরাদুন। তো কোথায় সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত? তো মনে রাখবে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা হচ্ছে উড়িষ্যার কটক শহরে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।